1997 সালের 19 জুলাই, 6 সেপ্টেম্বর, 28 সেপ্টেম্বর, 20 অক্টোবর এবং 7 নভেম্বর, মাত্র 4 মাসের মধ্যে পাঁচটি দুঃসাহসিক ডাকাতি, লুট প্রায় 50 লক্ষ টাকারও বেশি, সঙ্গে গুলি, বোমা, ভোচালির অবাধ ব্যবহার। একেবারে নড়ে গিয়েছিল লালবাজার। যান বন্ধকর অবস্থা হয়ে গিয়েছিল লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসারদের। কারা এই ডাকাত? এর পর কবে, কোথায় আর ঠিক কখন? নমস্কার, আমি প্রেক্ষা। ফ্রেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশের রোমহর্ষ ক্রাইম সিরিজ ক্রাইম ট্রাঙ্কেলসের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত। মোট 6 জন ছিল স্যার। 4 জনের হাতে রিভলভার ছিল, 2 জনের হাতে ছুরি। আমাদের ম্যানেজার বাবুর মাথায় তো রিভলভার দিয়েই মেরেছে। চেহারা কেমন ছিল আর বয়স? মাঝারি হাইট, রোগাও না আবার মোটাও না, শুধু একজন একটু বেটে মোটা সোটা, আর বয়সের ওই 25-30-এর মতো হবে। শুধু বেটের লোকটা আর একটু বেশি। কি ভাষায় কথা বলছিল? পরিষ্কার বাংলা স্যার। অফেন্সেস अगेंस्ट প্রপার্টি, অর্থাৎ সম্পত্তির ক্ষতি সংক্রান্ত অপরাধ। পকেটমারি, ছিচকে চুরি থেকে ডাকাতি পর্যন্ত এই সবগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্ব কোন অপরাধকে দেয়া হয় জানেন? বিশ্বের যে কোনো পুলিশ ট্রেনিং ইনস্টিটিউটে এই প্রশ্নের একটাই উত্তর, ডাকাতি। কারণটা খুব সোজা। একটা খুন হওয়ার নানা রকম কারণ থাকতে পারে। একটা বিচ্ছিন্ন খুন একটা সমাজে সামগ্রিকভাবে নিরাপত্তা বোধের অভাব জাগিয়ে তুলতে পারে না, কিন্তু ডাকাতি, পাড়ায় যদি একটা বড় ডাকাতি হয়ে যায়, যদি মারধর করে লুটপাট চালিয়ে চলে যায় ডাকাতরা, তাহলে প্রতিবেশীদের মধ্যে কিন্তু অবধারিত তৈরি হয় একটা আতঙ্ক। কাল এই বাড়িটায় হয়েছে, পরশু যে আমার বাড়িতে হবে না তার কি গ্যারান্টি আছে? 1997 সালে সেই আতঙ্কেই ভুগতে শুরু করেছিল শহর কলকাতা। পরপর 5টা বড়সড় ডাকাতি, কিন্তু কোথাও কোনো কিনারা নেই। প্রশ্ন উঠতে শুরু করেছিল পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। এই ঘটনার মাত্র সপ্তাহখানেকের মধ্যেই ঘটল দ্বিতীয় ডাকাতি। 6 সেপ্টেম্বর 1997। ট্যাংরার পর এবার নিউ আলিপুর। ফেডারেল ব্যাংকের পর এবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সকাল 11:25 থেকে 11:45, মাত্র 20 মিনিটের ব্যবধানে অপারেশন কমপ্লিট। সেই একই স্টাইলে রিভলভারের বাটের আঘাত ব্যাংকের অ্যাকাউন্ট্যান্টের মাথায়। 4,08,413 টাকা লুট করে 6 জন ডাকাত উধাও, একটা মারুতি আর 2টো মোটরসাইকেল করে। তার সপ্তাহ 3 পরে 28 সেপ্টেম্বর লেক থানা এলাকায় ফের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দুপুর 12:55, সেই 6 জনের একটা দল, সেই একই পদ্ধতি, কিন্তু এবার বাধা দিতে যান ব্যাংকের এক নিরাপত্তা রক্ষী এবং শতান গুলি চালিয়ে দেয় তার উপর এক ডাকাত। ভোজালির আঘাতে রক্তাক্ত হন আরো 3 জন ব্যাংক কর্মী। 3,68,000 টাকা লুট করে চম্পট দেয় ডাকাত দল। এরপর 20 অক্টোবর, এবার আর ব্যাংক নয়, অরবিন্দ সরণি বা গ্রে স্ট্রিটে একটা বড় দোকান। দুপুর 1টার পর 3টে মোটর বাইক এসে থামে দোকানের সামনে। দোকানের কর্মচারীদের মাথায় বন্দুক ঠেকিয়ে তারা প্রায় লুট করে 5 লক্ষ টাকা। এবার রিভলভার আর ভোজালির সঙ্গে জুড়ল বোমা। যাওয়ার আগে 2টো বোমা পাঠিয়ে তারা আহত করে 2 জন পথচারীকে। ডাকাতদের বিবরণ হুবহু মিলে গেলে এর আগের হওয়া ডাকাতিগুলোর সঙ্গে। আর ফাইনালি 7 নভেম্বর, এদের টার্গেট সিএসসির একটা ভ্যান, যেটি যাচ্ছিল শ্যামবাজারের অফিস থেকে ধর্মতলার সদর দপ্তর ভিক্টোরিয়া হাউসে। গাড়িতে 3 জন কর্মী এবং 1 জন উর্দিধারী রক্ষী। দুপুর 1টা নাগাদ এমজি রোড চিত্তরঞ্জন অ্যাভিনিউ এর ক্রসিং এর কাছে গাড়িটার পথ আটকে দাঁড়ায় 3 জন বাইক আরোহী এবং সঙ্গে সঙ্গেই 25,96,412 টাকা উধাও, সঙ্গে যখন 1 জন কর্মী। প্রকাশ্য দিনের আলে পর 5টা ডাকাতি। বেপরোয়া দুর্ধর্ষ একটা গ্যাং। চেহারা লুকোনোর কোনো চেষ্টাই নেই, যেন মনে হয় ধরা পড়ার কোনো ভয়ই নেই তাদের মধ্যে। আজকের যুগ হলে হয়তো সিসিটিভি ফুটেজের কিছু সাহায্য পাওয়া যেত, কিন্তু সেই প্রাক সিসিটিভি যুগে উপর মহলে জবাবদিহি করতে করতে এক প্রকার অধৈর্য হয়ে পড়ছিলেন কমিশনার। কি করছিটা কি আমরা? হোয়াট এক্স্যাক্টলি আর উই ডুইং?
আর এই যে এত সোর্স, ক্রিমিনাল সোর্স, তারা কি করছে? সবার চেহারা চেনা হয়ে গেছে, একই প্যাটার্নে ডাকাতি হচ্ছে, সেম মোডাস অপারেন্ডি, বোঝাই যাচ্ছে লোকাল গ্যাং। অথচ একজনকেও ধরা যাচ্ছে না। না, দিস ওন্ট ওয়ার্ক। এভাবে হবে না। ইনভেস্টিগেশন ভাগ করে দাও। ইচ কেস, প্রত্যেকটা ডাকাতির জন্য আলাদা আইও থাকবে, আলাদা টিম থাকবে। আই জাস্ট ওয়ান্ট রেজাল্টস। 2 মাস সময় দিচ্ছি, জাস্ট 2 মান্থস। ফেয়ার? ইন্দ্রনীল চৌধুরী, তরুণ কুমার দে, রাম থাপা, তপন সাহা এবং সাকিলুর রহমান, এই পাঁচজন সাব ইন্সপেক্টর তদন্ত করছিলেন 5টা ডাকাতির। একই গ্যাংয়ের কাজ, তাই সবাইকেই একই সঙ্গে কাজটা করতে হচ্ছিল। আর এই সকলের মধ্যে কোঅর্ডিনেশনের কাজটা করছিলেন অ্যান্টি ডেকর্টি সেকশনের ওসি বিমল সাহা এবং অ্যাডিশনাল ওসি আমিনুল হক। সিপির ভাষায় লোকাল গ্যাং, অর্থাৎ কলকাতা বা তার আশেপাশের এলাকা। শুনলে মনে হয় যেন কি আর এমন, কিন্তু বাস্তবে হাজার হাজার বর্গ কিলোমিটার। উত্তর 24 পরগনার টিটাগড়, জগদ্দল, মৈহাটি, নোয়াপাড়া, বীজপুর, বারাসাত সংলগ্ন এলাকার মধ্যমগ্রাম, আমডাঙ্গা, দিগঙ্গা, আর তার সঙ্গে যোগ করুন বসিরহাট আর বনগাঁ মহকুমার পুরোটা। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, কুলতলি, গোসাবা, ক্যানিং, বাসন্তী এবং সুন্দরবন সংলগ্ন এলাকা, তার সঙ্গে হাওড়া, হুগলি তো রয়েছে, একদিকে সাঁতরাগাছি, ডোমজুর, আন্দুল, আর অন্যদিকে চুচুড়া, পোলবা, ধনেখালি, চেঙ্গুর, পান্ডুয়া, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া। 4টে জোনে ভাগ করে নেওয়া হয়েছিল এই বিপুল এলাকাকে। আর প্রত্যেকটা জোনে 10-12 জন করে সোর্সকে একটা থাকা খাওয়ার খরচ দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সোর্সের তদারকির জন্য প্রত্যেকটা টিমের সঙ্গে ছিলেন গোয়েন্দা বিভাগের 2 জন করে অফিসার। কাজটা যে ঠিক কতটা দুরূহ সেটা বোঝা যায় তদন্তকারীদের একজনের কথা থেকে। ক্লু হাতে না থাকলে যা হয়। কেউ জানালো নৈহাটির শিবদাসপুরে নাকি কয়েকটা ছেলে কদিন ধরে খুব টাকা ওড়াচ্ছে। ছোটা হলো নৈহাটি। পরের দিনই খবর এলো আন্দুলে একটা বাড়ি ভাড়া নিয়ে বেশ কয়েকদিন ধরে কয়েকজন লোক বাস করছে। সকালে বেরিয়ে যায়, রাতে ফেরে। কেউ জানে না যে তারা ঠিক কি কাজ করে। অর্থাৎ নেক্সট স্টপ আন্দুল। ক্লিক করলো অবশেষে সিপির দেওয়া 2 মাসের সময়সীমা পেরিয়েছে সবে। প্রথম ডাকাতির পর ততদিনে 6 মাস পেরিয়ে গেছে। মিনাখায় একটা সোর্সের দেওয়া খবরের ভিত্তিতে রেড করে কলকাতায় ফিরছিলেন অফিসার আমিনুল হক সহ বাকি 5 জন তদন্তকারী অফিসারের টিম। তবে বলা বাহুল্য, খবরটা ভুল ছিল, কিন্তু সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবেই এখান থেকেই একটা ক্লু পাওয়া গেল। শীতের ভোরে সবে 2-1টা করে চায়ের দোকানের ঝাঁপ উঠছে। ভোজের হাতে এমনই একটা চায়ের দোকানে দাঁড়ালেন আমিনুলদের টিম। একটু চা না হলেই নয়। চায়ের কাপে চুমুক দিতে দিতে আমিনুল হঠাৎ খেয়াল করলেন প্রায় 15-20টা ইট বোঝাই ট্রাক চলে যাচ্ছে বাসন্তীর দিকে। এত ভোরবেলা একসঙ্গে এতগুলো ট্রাক কেন যাচ্ছে আর কোথায় বা যাচ্ছে? কৌতূহলী আমিনুল প্রশ্ন করলেন দোকানিকে। এতগুলো ট্রাক সব কি ইটভাটায় যায়? এ রাস্তায় এত ইটভাটা আছে নাকি? না স্যার, ইটভাটা নয়, আকন্সি মার্কেট তো ধামাখালিতে ওইখানেই যাচ্ছে। রোজই যায় এই সময়। ইট, সিমেন্ট, বালি সবই যায়। কি মার্কেট বললে? আকন্সি স্যার, আকন্সি মার্কেট। বলে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। অর্থাৎ কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দেয়া যায় না। আর তদন্তের ক্ষেত্রে তো এটা একেবারে ধ্রুব সত্য। সুতরাং ধামাখালিতেও ছাই ওড়ানোর ব্যবস্থা করা হলো। খোঁজ নিতে পাঠানো হলো 2 জন সোর্সকে। খবর চাই একেবারে 24 ঘন্টার মধ্যেই। কারা মার্কেট তৈরি করছে, কোথায় করছে, কেন করছে, আর কত টাকাই বা খরচ করছে, কোথা থেকে আসছে এত টাকা, সব খবর চাই পাই টু পাই। খবর এলো ঠিক 24 ঘন্টার মধ্যেই। ধামাখালির আকন্সি পাড়ার আকন্সি পরিবারদেরকে সবাই চেনে একেবারে এক ডাকেই। বিশাল বিশাল মাছের ভেরি ব্যবসা এরাদের। মূলত গলদা চিংড়ি রপ্তানির ব্যবসায় এরাদের। প্রচুর চাষবাসের জমি জায়গাও রয়েছে এনাদের। প্রচুর মানুষ কাজ করেন আকন্সিদের ফেরিতে। মাসখানেক আগে হাইওয়ে সংলগ্ন এলাকায় শুরু হয়েছে বিশাল আকন্সি মার্কেট তৈরির কাজ। চলছে একেবারে রমরমিয়ে। ইট, বালি, চুন, পাথর, সিমেন্ট এই সমস্ত বোঝাই লরির আনাগোনা একেবারে সারা দিন রাত লেগেই রয়েছে। মাস দেড়েক আগে নিজেদের পাড়ায় একটা মসজিদও তৈরি করে দিয়েছেন আকন্সিরা। যথেষ্ট ধনী পরিবার ঠিকই, কিন্তু এত টাকা কোত্থেকে আসছে যে রাতারাতি একেবারে মসজিদ তৈরি হয়ে গেল,
একটা পুরো মার্কেট তৈরি হওয়ার মুখে। মাছের ভেরিড লোকেদের সঙ্গে কথা বলে সোর্সটা জেনেছে যে মাছের রপ্তানি যে বেড়েছে তাও কিন্তু নয়। তাহলে প্রাইভেট রেসিডেন্স রেট কিসের ভিত্তিতে আমিনুল? অনেকগুলো কারণ আছে স্যার। এই ফ্যামিলির যিনি হেড নাম আব্দুল কাদের আকুঞ্জি, তার 4 ছেলে, আব্দুল মাজেদ, আব্দুল ওয়াজেদ এবং আব্দুল ওয়াহেদ। ছোট এখনো স্কুলে, নাম আব্দুল ওয়াহিদ। ওকে বাদ দিলাম। আব্দুল মাজেদ আর আব্দুল ওয়াহেদ ভেড়ির কাজে সাহায্য করে, তারাও ধরুন বাদ। কিন্তু এই যে আব্দুল মাজেদ, এর নিয়মিত যাতায়াত আছে কলকাতায়। গত কয়েক মাসে খুব বেশি হলে 2-3 বার দেখা গেছে পাড়ায়। তাতে কি, এটা কোনো প্রমাণ হলো? না না স্যার, আরও আছে। আমরা ডাকাতদের যে ছবি আঁকিয়েছিলাম সেগুলো লোকালি দেখিয়েছি। একটা ছবি দেখে প্রায় সবাই বলেছে, আরে এ তো একদম ওয়াজেদ ভাইয়ের মতো দেখতে। আচ্ছা, এবার বুঝুন স্যার, ছবি দেখে লোকে চিনছে। রাতারাতি এত টাকা চলে আসছে। আব্দুল ওয়াজেদ পুরো মাসটাই কাটাচ্ছে কলকাতায়। বুঝেছি, লেটস গো ফর ইট। দরজা খুলছে না, মই লাগাও, পাঁচিল ডিঙিয়ে ভেতরে যাও। আপনারা সবাই এখানে এত রাত্রে? কি চাই, কি চাই? আমরা লালবাজার থেকে এসেছি, আপনার বাড়ি সার্চ করব। সার্চ করবেন মানে? আমরা কি চোর ডাকাত? সার্চ করবেন বললেই হলো? ওয়ারেন্ট আছে? আছে ওয়ারেন্ট? চোর ডাকাত কিনা সেটা তো আপনিই বেটার বলতে পারবেন। এই যে স্যার, 3 ছেলে এখানে। আপনার 3 ছেলে তো এখানেই, কিন্তু মেজো ছেলে কোথায়? ও গেছে, কলকাতায় গেছে ব্যবসার কাজে কলকাতায় থাকে। কলকাতায় কোথায়? ও সেটা বলতে পারবো না, আমি সেটা জানি না। ভালোই তো ব্যবসা চলছিল আপনাদের, ডাকাতির মধ্যে ঢুকতেই হলো। পুলিশ বলে কি যা খুশি করবেন নাকি? মজা পেয়ে গেছে। আমি কিন্তু কোর্টে যাব। কোর্টে যাওয়ার যে সত্যি কারণ থাকতে পারে তা অফিসাররা বুঝতে পারলেন তল্লাশির পর। তন্ন করে খুঁজেও কিচ্ছু পাওয়া গেল না। গুলি না, বোমা না, রিভলভার না, এমনকি লুঠের একটা টাকা পর্যন্ত না। জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে নিয়ে আসা হলো 2 ভাই মাজেদ এবং ওয়াহিদকে। কিন্তু তাহলে কি হবে? রাতভর জিজ্ঞাসাবাদের পরও ডাকাতির ব্যাপারে কোনো রকম কোনো তথ্য পাওয়া গেল না 2 ভাইয়ের থেকে। অগত্যা 2 জনকেই ছেড়ে দিতে হলো। তবে সোর্সদের বলা হলো ওদের 2 জনের উপরেই নজর রাখতে। আপনার দোকানে এসেছিল না লোকটা? হ্যাঁ স্যার, একজনের সঙ্গে দেখা করতে 10 মিনিট থেকেই চলে গেছিল বাইকে করে। তার সাথে দেখা করতে? মুখ চিনি স্যার, নাম জানি না। দোকানে এসেছে 2-3 বার, বেটে মতন মোটাসোটা। আর হ্যাঁ, একটা মেয়ে ছিল। মেয়ে? হ্যাঁ স্যার, 20-22 বছরের হবে। খুব ফর্সা, লম্বা, দারুণ দেখতে। আগে এলাকায় দেখেছেন কখনো? না স্যার, ওরা বাইকে করে বেরিয়ে যাওয়ার পর বেটে মোটা লোকটাকে জিজ্ঞাসা করেছিলাম, একে তো আগে দেখিনি এদিকে। কি বলেছিল? বলেছিল মেয়েটি নাকি নাচে কলকাতায়। মনে আছে তো? প্রথম ডাকাতির পরেই একজন বেটে মোটাসোটা ডাকাতের বর্ণনা পাওয়া গিয়েছিল। এবার তার পরিচয় মিলল খুব তাড়াতাড়ি। আব্দুল হাই গাইন, বড়ালি গ্রামের বাসিন্দা, ইটভাটার মালিক। কলকাতায় চালের ব্যবসা করতো এক সময়, লরিও চালাতে পারে। এলাকায় যথেষ্ট দাপটও রয়েছে। শোনা যায় পুলিশের খাতায় নামও আছে ওই লোকের। কলকাতার বার অর্থাৎ পানশালায় নাচে এমন একটা মেয়েকে খুঁজে বার করতে হবে, লম্বা, ফর্সা, সুন্দরী, যার সঙ্গে ইদানিং ধামাখালির কোনো পুরুষের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। ব্যাস, লেগে পড়লেন ইন্দ্রনীল। হ্যাঁ আছিস, বল কি পেলি? পেয়ে গেছে স্যার, ইলিয়েট রোডের কাছে বারটা। মেয়েটা হাতিবাগানের। তুই শিওর তো এই মেয়েটাই? কি যে বলেন স্যার, এটা বোঝা কোনো ব্যাপার? বারে নাচে, ফর্সা, লম্বা, সুন্দর দেখতে। এমন 5টা মেয়ের খোঁজ পেলাম 2 দিনে। লোক ফিট করলাম 5 জনের পিছনে। এই হাতিবাগানের মেয়েটা কিছুদিন হলো ট্যাক্সি করে বাড়ি আসছে, আগে বাসে আসতো। গলায় মাঝখানে হলো সোনার হার পড়ছে আর বেশ দামি ঘড়ি পড়ছে। আর গত শনিবার একটা গাড়ি এসে বাড়ির বাইরে অপেক্ষা করছিল। নাচ শেষ হওয়ার পর গাড়িতে বেরিয়ে যায় মেয়েটা। একটা ছেলে চালাচ্ছিল। ছেলেটার ব্যাপারে তেমন কেউ কিছু বলতে পারছে না, তবে মেয়েটার হাবভাব ইদানিং বদলে গেছে। হাতে মাল করিয়ে এসেছে। আমি হাতিবাগানেও খোঁজ নিয়েছি, বাড়ির অবস্থা তেমন ভালো নয়। আপনি মিলিয়ে নেবেন স্যার, এই মেয়েটাকেই খুঁজছেন। কি ব্যাপার? আপনাকে আমাদের সাথে যেতে হবে একবার। মানে আপনারা কারা আর কোত্থেকে? লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্ট। মেয়েটিকে ইন্টারোগেট করে জানা গেল আব্দুলের
একেবারে ছায়া সঙ্গী মেয়েটি। আব্দুল তাকে মাসে মাসে মোটা টাকাও দেয়, কিন্তু ভুলেও যদি কোনো ইনফরমেশন সে লিক করে দেয় তাহলে তাকে জানে মেরে ফেলবে আব্দুল। ভীত মহিলাকে আশ্বস্ত করলেন অফিসার ইন্দ্রনীল। তাকে জানানো হলো তার আইডেন্টিটি কোনোভাবেই ডিসক্লোজ হবে না। বেশ অনেকটা সময় পর শান্ত হলেন যুবতী। নাম ধরা যাক জয়শ্রী। রাত 2:30 নাগাদ জয়শ্রীকে সঙ্গে করে 4টে পুলিশের গাড়ি রওনা দিল লালবাজার থেকে। লেক টাউনের কালিন্দি হাউসিং এর একতলার একটা অ্যাপার্টমেন্টের সামনে অফিসারদের নিয়ে গেলেন জয়শ্রী। ব্যাস, ওর কাজ শেষ। এরপর তাকে পৌঁছে দেওয়া হলো যেখান থেকে তাকে তোলা হয়েছিল সেই ঠিকানায়। আর এই কালিন্দিতে কি হলো? দরজার দুদিকে দুভাগে ভাগ হয়ে গেলে তদন্তকারী অফিসাররা। দলে 5 জন তদন্তকারী অফিসার ছাড়াও ছিলেন সাব ইন্সপেক্টর মনোজ দাস এবং অন্য 2 জন সহকর্মী। দরজা খুলতে বলাতে প্রতিবাদ, আর শুরু হলো ফায়ারিং। প্রথম গুলিতে জখম হয়েছিলেন এসআই মনোজ দাস। সঙ্গে সঙ্গে দ্বিতীয় গুলিটা গিয়ে লেগেছিল ওয়াজেদ আকুঞ্জির কোমরের নিচে, ডান উরুর কাছে। ওয়াজেদ আকুঞ্জির সঙ্গে সেই সময় ফ্ল্যাটে ছিল আর একজন। সঙ্গে সঙ্গে 2 জনের উপর ঝাঁপিয়ে পড়েন গোয়েন্দারা। কেড়ে নেওয়া হয় আকুঞ্জির রিভলভার, আর অন্য লোকটাকে ধরাশায়ী করতে সময় লেগেছিল এই খুব বেশি হলে 15 সেকেন্ড। আকুঞ্জির ফ্ল্যাট তল্লাশি করে মেলে 2 আলমারি ভর্তি টাকা, থরে থরে সাজানো, বিভিন্ন ব্যাংকের স্লিপ লাগানো বান্ডিল, যাকে লালবাজারে নিয়ে এসে তৎক্ষণাৎ জেরা শুরু করেন অফিসাররা। সবকিছু স্বীকার করে নেওয়া ছাড়া তার কাছে আর কোনো সেকেন্ড অপশন ছিল না। বলে দেয় দলের বাকিদের নাম। ভোরেই টিম পাঠানো হয় রেডে। কলকাতার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয় আরও 3 জন ডাকাতকে, সমর রায়, দীনেশ দাস এবং সরওয়ার খান। এদের 3 জনকে জেরা করার পর জানা যায় আব্দুল হাই গায়েনের ডেরার কথা। সেখান থেকে গ্রেপ্তার করা হয় আব্দুল হাই গায়েনকেও। অবশেষে ডাকাতির অর্থাৎ প্রথম ডাকাতির প্রায় 6 মাস পর গিয়ে গ্রেপ্তার হয় দলের সবাই। যা বোঝা যায় এই কর্মকাণ্ডের চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা এই সমস্ত কিছুই ওয়াজেদ আকুঞ্জির। তবে আব্দুল ছিল তার রোডম্যাপ। কলকাতার অলি গলি, রাস্তাঘাট এই সমস্ত কিছুই ছিল আব্দুলের একেবারে হাতের তালুতে। এত জমি জমা, মাছের এমন রমরমা ব্যবসা, তাও নিজের গ্যাং তৈরি করে ডাকাতি। প্ল্যান কি করে এলো মাথায়, আর কেনই বা এলো? ওই ফ্যামিলি বিজনেস থাকলে যেমন চলছিল ঠিক তেমনই চলতো স্যার, কিন্তু আমার আরও অনেক বেশি বড় লোক হওয়ার ইচ্ছে হতো। অনেক টাকার স্বপ্ন দেখতাম। ও, সুতরাং ব্যাংক লুট করা যাক, তাই তো? বাড়ির লোক জানতো তুই ডাকাতি করে বেড়াচ্ছিস? তোর বাবা, তোর ভাই? বাবা পুরোটা জানতো না, বড়দাও না, তবে আন্দাজ করতো। সেজো ভাই ওয়াহেদ জানতো। ওর হাত দিয়ে লাখখানেক টাকা পাঠিয়েও ছিলাম একবার, বাড়িতে লুকিয়ে রাখতে। বাড়িতে কোথায়? আচ্ছা শোন, বাড়িতে টাকা থাকুক আর নাই থাকুক, তুই বলিস আর নাই বলিস, আমরা আবার যাব ধামাখালিতে। আর এইবার তোকে নিয়ে যাব। তোর সুস্থ হয়ে ওঠার অপেক্ষা করছিলাম। এবার পুরো 3 বিঘে জমি খুঁড়ে দেখব। আকুঞ্জির বাড়িতে মাটি খুঁড়ে অফিসাররা পেয়েছিলেন 1,25,000 টাকা। পুরো ঘটনায় মোট লুট হয়েছিল সেই আমলে 48 লক্ষেরও বেশি মূল্যের টাকা। আর তারপর রেড করে সেখান থেকে উদ্ধার হয়েছিল 20,10,000 টাকা। 5টি মামলাতেই চার্জশিট জমা করেছিল অত্যন্ত দ্রুত। যাবজ্জীবন কারাবাসের সাজা ঘোষণা হয়েছিল 2 বছরের মধ্যেই। তবে ওয়াজেদ আকুঞ্জির ভাই ওয়াহেদ আকুঞ্জির জন্য বরাদ্দ হয়েছিল 10 বছরের কারাদণ্ড। ওয়াজেদ আকুঞ্জি পালানোর চেষ্টা করেছিল বিচার চলাকালীন। আলিপুর কোর্টে একদিন পুলিশের হাত ছাড়িয়ে একটা মরিয়া দৌড় দিয়েছিলেন। তবে 100 মিটার যেতে না যেতেই তাকে একেবারে ফিল্মি কায়দায় ধরে ফেলেছিলেন পুলিশের একজন কনস্টেবল। সবে 30 পেরোনো ওয়াজেদ আকুঞ্জি তীব্র অবসাদে ভুগতে শুরু করে জেলের মধ্যে বসেই। কারোর সঙ্গে কথাবার্তা বলা কিংবা খাওয়া দাওয়া সবকিছুই একে একে প্রায় বন্ধই করে দিয়েছিল বললে চলে। আর তার সঙ্গে তার শরীরে দানা বেঁধেছিল বিভিন্ন রকমের রোগ। তাই সাজার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই মারা গিয়েছিল সে। আদালতের কাছে মৃত্যুদণ্ড না পেলেও আরও বড় আদালতের বিচারে বেঁচে থাকার অধিকার হারিয়েছিলেন ওয়াজেদ আকুঞ্জি। আর ঠিক সেই কারণেই আমাদের আজকের গল্পের শিরোনাম লোভে পাপ, পাপে।
আগামী এপিসোডে আমাদের ক্রাইম ফাইল থেকে আরও একটি রোমাঞ্চকর সত্য ঘটনা নিয়ে হাজির হব আমি, প্রেক্ষা। ক্রাইম রিলেটেড এরকমই কিছু রিয়েল লাইফ কেসেস দেখে নিন আমাদের চ্যানেলে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।